সংবাদ প্রবাহের পর এখন কৃত্তিবাস নিয়ে। কৃত্তিবাস সমরিশ যাত্রায় আজ মনের মানুষের খোঁজে কালকুট, লিখেছেন সুখেন বিশ্বাস। মেলার দেশ ভারতবর্ষ। মেলার দেশ ভারতবর্ষ। মেলা সাধারণত অনুষ্ঠিত হয় তিথি মেনে, বিভিন্ন ধর্মীয় উপলক্ষ সামনে রেখে। পুজো আচ্চার পাশাপাশি সেখানে চলে ছোটখাটো ব্যবসা, বিকিকিনি আর বিভিন্ন সম্প্রদায়ের লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান। বিভিন্ন শ্রেণীর মানুষের মিলনস্থল বলে ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটে মেলায়। আধুনিক ভারতে দিকে দিকে মেলা নামে কৃত্রিম মিলনোৎসবের আয়োজন দিকে দিকে হলেও পুরনাশ্রিত মেলাগুলোর সঙ্গে তার কোনো যোগ নেই। আদাব দিয়ে শুরু করলেও কালকুট অমৃত কুম্ভের সন্ধান পেয়েছিলেন 1954 সালে। প্রয়াগের কুম্ভ মেলায় সমরেশ বসু আবিষ্কার করেছিলেন কালকুটকে। উল্লেখ্য, বোধ দর্পণ রচনার মধ্যে দিয়ে কালকুট ছদ্মনামের উদ্ভব হলেও তার প্রতিষ্ঠা পায় প্রয়াগে। অমৃত কুম্ভের সন্ধানে উপন্যাসের মধ্যে দিয়ে প্রশ্ন উঠতেই পারে, কালকুট আর সমরেশ বসু কি একই ব্যক্তি? উত্তরে বলা যায়, দেহ শরীরে এক হলেও মনে কিন্তু তারা ভিন্ন। কালকুটের চোখে সমরেশ বসু রচনায় কালকুট লিখেছেন, ওকে আমি ঠিক চিনি বলতে পারবো না, তবে এক বৃন্তে দুটি ফুল অনেক সময় থাকে। ওর সঙ্গে আমার সেরকম একটা সম্পর্ক অস্বীকার করতে পারি না, কিন্তু এক বৃন্তে থেকেও আমরা ভিন্ন। আমাদের রং, রস, রূপ, গন্ধ সবই আলাদা। ওর সঙ্গে আমার ভাবের থেকে অভাব বেশি, কিন্তু ওর গন্ধটা আমি পাই। বৃন্তের ডালে শিরায় শিরায় ওর জীবনে যে বেগ প্রবাহিত হচ্ছে আমি তা অনুভব করি। ওকে তাকিয়ে দেখি, অথচ আমার দিকেও ফিরে তাকায় না, আমার প্রবাহটাও অনুভব করে না। তার কারণ ওর বেগটা এতই প্রবল যে আমার দিকে ফিরে তাকাবার ওর অবকাশ নেই। বাংলার বাইরে প্রয়াগের মেলা থেকে শুরু করে কামরূপ, কামাখ্যা, সোনপুরের হরিহর ছত্রের মেলা, হরিদ্বারের কুম্ভ মেলা ইত্যাদি। আর বাংলার মধ্যে জয়দেব মেলা, কল্যাণীর ঘোষপাড়ায় সতীমায়ের মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, বীরভূমের বুমকেশ্বর ভৈরবের মেলা ইত্যাদিতে। তবে জানা গেছে অন্নদা শঙ্কর রায়ের সঙ্গে কালকুটের বিশেষ সখ্য ছিল। সেই সূত্রে অন্নদা শঙ্কর পত্নী লীলা রায় কালকুটের কাছে জানতে চেয়েছিলেন, তুমি কেন লেখো? উত্তরে কালকুট বলেছিলেন যে তিনি লেখেন মানুষকে জানার জন্যে, এজন্যই একটি বিশেষ সত্তা নিয়ে বা বিশেষ সত্তার খোঁজে তিনি ঘুরে বেরিয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তে। নিজের দেশকে জানার জন্যে, দেশের মানুষ, সংস্কৃতি ইত্যাদিকে নিজ চোখে পরখ করার জন্যই তার মেলা পরিক্রমা। কালকুটের চোখ দিয়ে সেই সব মেলায় তিনি নিজ সত্তাকে খুঁজে ফিরেছেন। কোথায় পাবো তারে উপন্যাসে তিনি লিখেছেন, আমি আসি, দেশ কাল গোষ্ঠীর পূর্ব পরিচয়ের আলো অন্ধকার বেয়ে পিছনের বিচ্ছিন্নতাকে যোগ দিয়ে দিয়ে
আমার বর্তমানের অসম্পূর্ণতাকে সম্পূর্ণের রূপে পাবার কৌতুকে ঔৎসুক্যে নিজের দেশকে দেখতে যাওয়াই যেহেতু তার মূল উদ্দেশ্য, তাই তার কাছে তুচ্ছাতিতুচ্ছ বিষয় হয়ে মহামূল্যবান। সাধারণ ব্যক্তি হয়ে উঠেছে অসাধারণ। পূর্ণকুম্ভ পুনশ্চ উপন্যাসে আমরা খুঁজে পাই হরিদ্বারের কুম্ভ মেলার সংস্কৃতি। এখানে তিনি লিখেছেন, এই যে লক্ষ্যরূপের হাতে এসে দাঁড়িয়েছি, এর মধ্যে আমি একটা অমৃতের স্বাদ পাচ্ছি। এই যে আমার দেশ, আমার অপরূপ রূপসী জননী, এই মহান রূপে আমি মুগ্ধ। 11টি মেলা ও 8টি তীর্থের ছবি তার রচনায় এলেও তীর্থ বা মেলার বর্ণনা তিনি সেইভাবে দেননি। কোনো মেলার স্থান মাহাত্ম্য, ঐতিহাসিক তাৎপর্য বা পৌরাণিকতায় বিশ্বাসী ছিলেন না তিনি। মেলা ছিল তার উপলক্ষ। এই উপলক্ষে তিনি বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখেছেন, মনের মানুষের খোঁজ নিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই মানুষ কি কোনো ব্যক্তি বা বস্তুবিশেষ, নাকি অরূপ অনির্বচনীয়? খুঁজে ফিরি সেই মানুষের উপন্যাসে তার একটা উত্তর পাওয়া যায়। তিনি লিখেছেন, সেই মানুষে ফিরি খুঁজে, তাই আমি বাউল। সে মানুষকে, সে মনের মানুষ, সহজ মানুষ, সে রসিক, সে অচিন পাখি, সে অধরা। বুঝতে বাকি থাকে না, বাউল আসলে লেখকের অরূপ মন, সে অনুভবের স্পন্দন। মনের মানুষকেও তিনিও খুঁজে চলেছেন। বন্ধু মহলে প্রায়ই তিনি পুরাণ বা মহাকাব্যের বিভিন্ন প্রসঙ্গ বা চরিত্র নিয়ে আলোচনায় বসতেন। পৌরাণিক ব্যাখ্যাকে উড়িয়ে সব ক্ষেত্রেই তিনি আধুনিক যুক্তিগ্রাহ্য মন নিয়ে পুরাণকে ব্যাখ্যা করতেন। উদাহরণস্বরূপ বলা যায়, ভগীরথ নাকি 60,000 সন্তান নিয়ে গঙ্গোত্রী হিমবাহ থেকে শাঁখ বাজাতে বাজাতে ভারতের বিভিন্ন জনপদ পেরিয়ে বঙ্গোপসাগরে পৌঁছেছিলেন। বাস্তবে কখনো কি এটা সম্ভব? একজন মানুষের 60,000 সন্তানের প্রসঙ্গ, তাছাড়া তারা কি ছিল ভগীরথের ঔরস্যজাত সন্তান? কালকুট কখনোই এইসব বিষয় নিয়ে আবেগে ভেসে বিশ্লেষণ করেননি। তার মনে হয়েছিল ওই 60,000 সন্তান আসলে ভগীরথের সহকর্মী। তারা মজুর বা শ্রমিক শ্রেণী। প্রকৃতিকে বশীভূত করে এইভাবেই তারা ভারতের বিভিন্ন প্রদেশে জলধারা ছড়িয়ে দিয়েছিল। তাই বলে কখনো আলোচনার আসরে যুক্তিহীন কথা বলে কাউকে বিব্রত করেননি বা কারো বিশ্বাসে আঘাত দেননি কালকুট। প্রাচীন শাস্ত্র ও পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা জানতে মাঝে মধ্যেই তাকে ছুটে যেতে হতো ভাটপাড়ার প্রসিদ্ধ পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থের কাছে। বিভিন্ন উপন্যাস বা লেখায় পৌরাণিক প্রসঙ্গ কালকুটের কলমে এতটাই আধুনিক মনস্ক হয়েছে। নির্জন সৈকতে উপন্যাস লেখার সূত্রেই তার প্রথম পুরীতে যাওয়া। সেখান থেকে গিয়েছিলেন কোণার্কে। তাকে আকর্ষণ করেছিল কৃষ্ণপুত্র শাম্ব। আমরা জানি শাম্বের নাম মহাভারতের শেষ ট্র্যাজেডির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিন্তু কালকুট শাম্বকে যদুবংশ ধ্বংসের কাহিনী থেকে আলাদা করে শাম্ব উপন্যাসে প্রতিষ্ঠা দিয়েছেন। কৃষ্ণপুত্র কৃষ্ণেরই অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে। সেখান থেকে নিজ সাধনা ও চরিত্র শক্তিতে শাম্ব অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। অবশেষে পূর্বের শাম্বতে রূপান্তর সাধন কালকুটকে বিশেষভাবে তাড়িত করেছে। পুরাণ বা মহাকাব্যিক আখ্যান ভেঙে এই যে একটি কাহিনী দাঁড় করানো, এটি কালকুটের বিশেষ কৃতিত্ব। পুরাণের আবহে আধুনিক জীবন ভাবনা প্রতিষ্ঠা করা সাধারণ কথা নয়। এর জন্য দরকার দীর্ঘদিনের প্রস্তুতি। এ ব্যাপারে কালকুট নিজেই লিখেছেন, ইতিহাস অনেক সময় পরবর্তীকালে অনেক ঘটনা স্থূল হস্তা বলে প্রক্ষিপ্তভাবে প্রবেশ করে। যেমন শাম্বর সৌর উপাসনার মধ্যে অনেকে তন্ত্রের সন্ধান পেয়েছেন বা প্রমাণ করার চেষ্টা করেছেন।
আমি তা গ্রহণযোগ্য বলে মনে করিনি। যদুবংশের ধ্বংসের সঙ্গে তার যোগাযোগ কতখানি যুক্তিযুক্ত আমি সে বিষয়েও এই কাহিনীতে উপস্থিত করা প্রয়োজন বোধ করিনি। আমি একটি ব্যক্তির কথাই বলতে চেয়েছি, যিনি অতি দুঃসময়েও বিশ্বাস হারান না, যিনি দৈহিক ও মানসিক কষ্টের ভিতর দিয়েও নিরন্তর উত্তীর্ণ হবার চেষ্টা করেন। শাম্ব আমার কাছে এক সংগ্রামী ব্যক্তি। বিশ্বাস এখানে আমার বক্তব্য বিষয়, এবং এক বিপন্ন ব্যক্তির উত্তরণকে শ্রদ্ধার সঙ্গে দেখাতে চেয়েছি কালের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে। যে সাহস নিয়ে তিনি শাম্ব লিখেছিলেন, সেই সাহসেই তিনি উৎসাহিত হয়েছেন প্রাচেতস, যুদ্ধের শেষ সেনাপতি, পৃথা, অন্তিম প্রণয় ইত্যাদি উপন্যাস লেখায়। মহাকবি বাল্মীকিকে নিয়ে তার সৃষ্টি প্রাচেতস। আবার অশ্বত্থামা চরিত্র নিয়ে লিখলেন যুদ্ধের শেষ সেনাপতি। মহাভারতেরই পাণ্ডু ও মাদ্রির চরিত্র নিয়ে তার লেখনী অন্তিম প্রণয়। আর মহাভারতের রহস্যময়ী নারী কুন্তিকে নিয়ে তার রচনা পৃথা। উল্লেখ্য, শেষের 3টি উপন্যাস ভ্রমর ছদ্মনামে পত্রিকার পাতায় লিখলেও মৌসুমী প্রকাশনী থেকে গ্রন্থস্থ হওয়ার সময় ভ্রমরের জায়গায় কালকুট নামেই উপন্যাসগুলো প্রকাশিত হয়েছে। প্রথমে আলোচ্য পৃথা উপন্যাসের বুনন রীতি। পৃথা আসলে কুন্তি। কালকুটের ভাবনায় তিনি ইতিহাসের রানী। পৃথার বংশ, জন্ম, নামকরণ, দৈহিক সৌন্দর্য ও গুণাবলী, দুর্বাসার আতিথ্য গ্রহণ সবই এখানে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করেছেন কালকুট। তার ভাবনায় ধরা পড়েছে অধিরথের কাছে কুন্তি কর্তৃক কর্ণকে পাঠানোর প্রসঙ্গ। পাশাপাশি স্বামীর সঙ্গে বসবাস করতে না পারার জন্যে কুন্তিকে শতশৃঙ্গ পর্বতে 5 জন স্বতন্ত্র পুরুষের ঔরসে 5 জন ক্ষত্রিয় জন্ম দিতে হয়েছে। আসলে কুন্তিকে তিনি এই উপন্যাসে এঁকেছেন সত্য দর্শনের দৃষ্টি দিয়ে। তার চরিত্র থেকে কাল্পনিক ও অলৌকিক সব আস্তরণ সরিয়ে কুন্তিকে কালকুট ঐতিহাসিক দৃষ্টিতে দেখেছেন। শাম্ব চরিত্রের সঙ্গে কুন্তির বিশেষ সাদৃশ্য এক জায়গায়। তারা উভয় দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে এগিয়ে গেছে। সমস্ত সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে পৃথা যেমন প্রেমকে উপলব্ধি করেছে, তেমনি আজীবন দুঃখের আগুনে দগ্ধ হয়েছে। আজও আমরা ভেবে অবাক হই তার পাপ বোধের অনুভূতিতে। এই বোধই পৃথিবীর সকল নারীকে নতুন চেতনায় উন্নীত করেছে। মহাভারতের পাশাপাশি রামায়ণের ছোঁয়াও কালকুটের রচনা এসেছে। আদি কবি হিসেবে বাল্মীকির পরিচিতি সর্বজনবিদিত, কিন্তু সেই বাল্মীকি আদিতে ছিল দস্যু নায়ক। নাম প্রাচেতস, চবন ঋষির পুত্র। অত্যাচারী প্রাচেতস খুন, ধর্ষণ ও লুণ্ঠনে উন্মত্ত ছিল প্রথম থেকেই। একদিন এক ঋষিকে খুন করতে উদ্যত হলে ঋষির মুখ থেকে প্রাচেতস শুনেছিল কিছু নতুন কথা, যে কথা তার জীবন ভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। তমসা নদীর তীরে মৈথুনরত ক্রৌঞ্চ ও ক্রৌঞ্চির মধ্যে কৃষ্ণ তীরবিদ্ধ হলে প্রাচেতসের মুখ থেকে উচ্চারিত হয়েছিল সংস্কৃত ভাষার শ্লোক, মা নিষাদ প্রতিষ্ঠাং তোম অগম শাশ্বতী সমা যৎ কৃষ্ণ মিথুনাদ একম অবধি কামমোহিতম, যা তাকে পরবর্তীকালে রাম কাহিনী রচনায় প্রেরণা দিয়েছিল। তিনি হয়েছিলেন মহর্ষি বাল্মীকি। ভারতীয় পুরাণ কতটা আত্মস্থ করলে প্রাচেতসের মতো একটি উপন্যাস রচনা করা যায় তা বলার অপেক্ষা রাখে না। তবে এটা ঠিক যে ভাবনা নিয়ে কালকুট, শাম্ব বা পৃথা লিখেছিলেন, সেই ভাবনা প্রাচেতস রচনায় প্রভাব ফেলেনি। যে পুরাণ ভাবনার ওপর আধুনিকতার বাতাবরণ মেলে ধরেছিলেন শাম্ব বা পৃথায়, এখানে তার পরশ পাওয়া যায়নি।
আমরা জানি কালকুট অমৃত কুম্ভের সন্ধানে রচনার পর পাঠক সমাজে যে পরিচিতি পেয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ প্রয়াগে গিয়ে তিনি বৈষ্ণব, বাউল, তন্ত্র, অবধূত সকলেরই সাধন ভাজন প্রণালীকে নিখুঁতভাবে দেখেছিলেন। সেখানে তিনি বিশ্ব দর্শন করেছেন। ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে থাকে প্রয়াগের মেলায়। বহু ধর্মের সুর শুনেছেন তিনি এখানে এসে। তাই তিনি পরিষ্কার বলেছেন, বৈচিত্র্যের সন্ধান আমাদের মনেরই সন্ধান। মানুষ খোঁজার চলে আমরা মন খুঁজি। তাই বন্ধু যখন বিদ্রুপ করে বললে, কেন যাচ্ছ কুম্ভ মেলায়, ধর্ম করতে নাকি? ধর্মের নামে যে হিসাবে ধার্মিক বোঝায়, আমি তা নই, আবার বিধর্মীয় নই। এখানে তিনি এসেছিলেন শুধু মানুষকে অন্তর ও বাহির থেকে পরখ করে নিতে। এখানে এসে তিনি লক্ষ্য করেছিলেন সকলেই যেন ভাবের ঘোরে আচ্ছন্ন। এখানে এসেই কালকুট জেনেছেন সন্ন্যাসীদের প্রেম তত্ত্ব। এক কথকের বয়ানে রঘুনন্দন রুক্মিণীর সেই প্রেম তত্ত্বের ব্যাখ্যাও করেছেন তিনি। পাশাপাশি ব্যাখ্যা করছেন সৃষ্টি তত্ত্ব। কুলাচারের মূলে রয়েছে সে যে সৃষ্টি তত্ত্ব, তা ভারতীয় সভ্যতায় শাক্ত, বৈষ্ণব, আউল, বাউল প্রভৃতি সাধন গোষ্ঠীর মূল কথা। কালকুট এখানে এসেই বলরামের গানে বুঝেছেন গুরু সেবাই জীবের ধর্ম। বন্দি জীবনের দুঃখ থেকেই বলরামের হৃদয় এসেছে গানের সুর। স্বীকারোক্তিতে বলরাম বলেছে, আপনি জানেন সব, যাবার কথা শোনা ইস্তক মন বাউরা হইছে। আজ পথে আসছি, আর চাইপথে পারি না মনটারি। বাবু, বৈরাগ্য এইলে বৈরাগী হয়। আসলে আমরা সবাই বাউল, সব গানেতেই আপনি ওইটি পাবেন। আবাগী রায় কিশোরী যে প্রেমে পাগল হইয়ে পথে পা দিছিল, সেও তো একই ব্যাপার। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এর মধ্যেই তিনি লক্ষ্য করেছেন ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি।
এতক্ষণ যে পড়লাম, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এর মধ্যেই তিনি লক্ষ্য করেছেন ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি। উল্লেখ্য, অমৃত কুম্ভের সন্ধানের সঙ্গে সাদৃশ্য অনুধাবন করা যায় পূর্ণভূমের পুণ্য স্নান উপন্যাসটি। প্রয়াগের মেলায় হাওড়া থেকে ট্রেনে এলাহাবাদ এসেছিলেন কালকুট, এবারে এলাহাবাদ থেকে এলেন সোনপুরের মেলায়। এই মেলার বাস্তব চিত্র তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। লক্ষ্য করেছেন মানুষকে এখানে কিভাবে পশুর মতো কেনাবেচা করা হয়। শুধু তাই নয়, নারীর অসহায়তা, বিশেষ করে নারী কেনাবেচা, নারীর পতিতাবৃত্তি, নেশা ও ঘুষাচারের যাবতীয় নোংরামি কলমের আঁচড়ে তুলে ধরেছেন লেখক। অমৃত কুম্ভের সন্ধানে শ্যামার মতোই উপন্যাসীর কুসুম চৌধুরীর বেদনার ইতিহাস কালকুটকে ভারাক্রান্ত করে দেয়। যদিও সে পালি ভাষা ও বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করেছে, তবু বাড়ি থেকে বিতাড়িত হয়ে কুসুম ধর্ষিতা হয়েছে। পিতৃতান্ত্রিক সমাজের নারী শরীর কিভাবে পণ্য হয়েছে তা কালকুট প্রথম উপলব্ধি করেছেন সোনপুরের মেলায় এসে। বাংলার বিভিন্ন প্রান্তে তিনি যেভাবে বাউল ফকির বৈষ্ণবদের প্রত্যক্ষ করেছেন তা আমাদের বিস্মিত করেছে। বিশেষ করে খুঁজে ফিরিয়ে সেই মানুষের রচনাটির কথা যদি ধরা যায়, তবে কেঁদুলির জয়দেবের মেলার একটি খণ্ডচিত্র আমাদের চোখের সামনে ফুটে ওঠে। অজয় নদের তীরে বাউল ফকির বৈষ্ণবের যে মেলা, তাতেও তিনি মানুষ অন্বেষণের কথা বলেছে। পৌষ সংক্রান্তিতে এখানে প্রতি বছরই প্রচুর বাউল আসে, পাশাপাশি আসে বৈষ্ণবের দল। এখানে এসে তিনি এই সব মানুষের মধ্যে সেই সব মানুষের সন্ধান করেছেন। একটি জিজ্ঞাসাও তাকে তাড়িত করেছে, বাউল কে? তবে শুনি, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, সেই মানুষে ফিরি খোঁজে, তাই আমি বাউল। সে মানুষকে, সে মনের মানুষ, সহজ মানুষ, সে রসিক, সে অচিন পাখি, সে অধরা, সেই সোনার মানুষ ভাসছে রসে, সেই আলোকের মানুষ আলোকে রয়। সংসারে এই মানুষে সেই মানুষ আছে। এই উপন্যাসের পরবর্তী পর্ব যেন কোথায় পাবো তার উপন্যাসী লক্ষণীয়। নামের দিক থেকে উভয় মিল রয়েছে, কারণ দুটি নামের মধ্যেই অন্বেষণের বিষয়টি পরিস্ফুট। কালকুট যেন মেলায় মেলায় কিছু খুঁজে বেরিয়েছে, মন্দিরে, মেলায়, পুরাণে, ইতিহাসে তিনি যেন খুঁজে চলেছেন তাকে। এই উপন্যাসে রয়েছে শান্তিনিকেতনের পৌষ মেলার ছবি, পাশাপাশি মেলার প্রাকৃতিক সৌন্দর্য, বাউল সঙ্গীতের আসর ইত্যাদি। এ কথা কারো অজানা নয়। বাউল সঙ্গীত আর পৌষ মেলা একটি অবিচ্ছেদ অঙ্গ। পৌষ মেলার পাশাপাশি এই উপন্যাসে উঠে এসেছে মলুটির কালী পুজো, নবদ্বীপের ধুলট উৎসব, বর্ধমানের কুলিন গ্রামের মেলা, জৌগ্রামের জলেশ্বরের মেলা, হারোয়ার পীর গোরাচাঁদের মেলা ইত্যাদি। তবে সবকিছুকে চাপিয়ে গেছে শান্তিনিকেতনের পৌষ মেলায় বাউল সঙ্গীত আসরের একটি অখণ্ড চিত্র, যা জয়দেবের মেলা, নানুর থেকে বক্রেশ্বর যাত্রাপথের বর্ণনাকেও ছাপিয়ে গেছে। এই উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য লেখকের সহজ সরল বর্ণনা। গ্রামের মন্দিরে এখন উৎসব, কুলিন গ্রামের মেলা। একটু না দেখে যেতে পারি না। কেবল শ্যামের মন্দির আর মেলা না, সেখানে ভক্ত হরিদাসের একটি স্মৃতি মন্দির আছে। মেলা পেরিয়ে সেখানে যখন যাই, বিশাল একটা গাব গাছের দিকে চেয়ে মনে হয় যুগ যুগান্তর দাঁড়িয়ে আছে যেন। আমরা জানি কালকুট শব্দের অর্থ তীব্র বিষ বা হলাহল। তিনি যেন নীলকণ্ঠের মতো হলাহল পান করেছেন। পরিবর্তে বাংলা সাহিত্যে তিনি যুগ যুগ ধরে দিয়েছেন অমৃতের স্বাদ। যে অমৃত কুম্ভের সন্ধানে তিনি প্রয়াগে গিয়েছিলেন, তা নির্জন সৈকতের পথ ধরে হারিয়ে যাওয়া সেই মানুষের খোঁজ করেছে। পিঞ্জরে অচিন পাখি দেখেও অমৃত বিষের পাত্রে চুমুক দিয়েছেন।
মনের ইচ্ছে বনে গেছেন, বনের সঙ্গে খেলা করেছেন, তবুও তার তৃষ্ণা মেটেনি। অমাবস্যার চাঁদের আলোয় শুনেছেন অচিন পাখির গান। যতবার ক্ষতবিক্ষত হয়েছেন ততবারই মন মেরামতের আশায় বেরিয়ে পড়েছেন আরশিনগরে। যুদ্ধের শেষ সেনাপতি হয়ে পণ্যভূমে পুণ্যস্নান করেছেন। ধ্যান জ্ঞান প্রেম মাথায় নিয়ে তার মন চলে গেছে রূপনগরে। খুঁজেছেন কোথায় সে জন আছে। এই খোঁজার শেষ নেই। জন্মের 100 বছরেও ভারতীয় পুরাণ ইতিহাসের পাতা মানুষের মাঝে খুঁজে চলেছেন সেই মানুষকে। বাউল ফকিরের মতো খুঁজে চলেছেন অপরূপী মনের মানুষকে। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আবার আসবো অন্য কোনো সমরেশ যাত্রায় আরও একটি পর্ব নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।